সাথী সভাপতি, এই তৃতীয় সম্মেলনে যারা এসছেন, সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা, আর এই পানাগড়, কাঁকসা, পশ্চিম বর্ধমান, পাশে পূর্ব বর্ধমান, গলসি ইত্যাদি দুহাত ভরে যে মানুষরা চাল, আলু, ডাল, পয়সা দিয়ে, মেহনত দিয়ে এই সম্মেলনকে সফল করছেন, তাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি। অনেকে বলে লাল সালাম করেন কেন আপনারা? বলেন এরকম এখন এইসব আরএসএস, বিজেপি যারা বেরিয়েছে না, আবার যারা মুসলিম মৌলবাদী সংগঠন, তারা বলে লাল সালাম কেন? पुरानो हिंदी में एक शेर है, ये सलामी तो है दोस्तों को, मगर मुठ्ठिया तंती है दुश्मनों के लिए। তাহলে মুঠো করে আমরা করি, কারণ দোস্তদেরকে, সাথীদেরকে সালাম জানাই, আর যারা শত্রু আছে তাদেরকে আমরা শপথ নিই এই মুষ্টিবদ্ধ হাত নিয়ে। আদি হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি চুল হই। খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, দিল্লির সরকার হোক আর নবান্ন সরকার হোক, যারা লুটে খায় তারা মাথার উপরে উঠেছে, সাইনবোর্ড লাগিয়েছে দুটো ফুলে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আমাদের মেহনতের ফসল, কৃষক ফসলের দাম পাবে না, ক্ষেত মজুর তার মজুরি পাবে না, দিন মজুর তার কাজ পাবে না, এ রাজ্যে শিল্প কলকারখানা হবে না, নিজের পরিবারে মুখে দুমুঠো ভাত জোগাড় করে দেওয়ার জন্য অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে। আর সেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নাম করে কখনো বলবে পূর্ববঙ্গ থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, বার্মা থেকে এসছে। বাংলা ভাষা বললে, কারণ দাড়ি থাকলে, টুপি থাকলে, কেউ খ্রিস্টান হলে, কেউ আদিবাসী হলে, কেউ মুসলমান হলে, কেউ উদ্বাস্তু হলে তাকে খুন করবে, মব লিঞ্চিং হবে, তার দোকানপাট লুট হবে, বস্তি জ্বালাবে। উড়িষ্যায় হোক, আসামে হোক, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, দিল্লিতে, রাজস্থানে, মহারাষ্ট্রে, কেন এই জুলুম? কেউ কেউ মনে করেছিলেন যখন সিএনআরসি হয়েছিল যে এটা বোধহয় মুসলমানদের বিরুদ্ধে হবে, বিজেপি তো একটু হিন্দুত্বের কথা বলে আর বাকিরা আমরা সব ডুগডুগি বাজাবো। এখন যখন এসআইআর হলো, ভোটার লিস্টের নাম তোলার নাম করে যারা মতুয়া, দেখেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বলে, নমশূদ্র, নিম্নবর্ণের মানুষ, এই সংঘ পরিবার, আরএসএস, কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে ব্যবহার করে আদিবাসী, মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, বাস্তুহারা মানুষ বিয়ে করে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে। যারা গরিব মানুষ, ডিগ্রি নেই, কাগজ নেই, দলিল নেই, জমি জমা নেই, তাদেরকে বলছে ভোটার লিস্ট থেকে নাম বার করে দিতে হবে। আমরা বললাম যারা মরে গেছে তাদের ভোটার লিস্টে নাম আছে, সেগুলো বার করো। যারা ভুয়ো আছে, একাধিক জায়গায় নাম আছে, এক একটা ফ্ল্যাটে শহরে 200, 250, 400 লোকের নাম ঢুকিয়ে রেখে দিয়েছে, সেগুলো কাটো। বলছে না, তোমরা সবাই ফর্ম ফিল আপ করো। বলছে না, বলেছিল 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করো। আচ্ছা 2002 কেন? এই যে প্রধানমন্ত্রী হলেন 14 থেকে, আবার জিতলেন 19-এ, আবার জিতলেন 24-এ, এই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, 11তে জিতলো, 16তে জিতলো, 21-এ জিতলো, তো কিসের জোরে হয়েছে? ভোট হয়েছে তো। তাহলে ভোটে যাদের নাম ছিল, যারা ভোট দিল, बोलते तुम सब गलत, तुम्हारा नाम से नहीं होगा, पुराना लिस्ट निकालना पड़ेगा। तो अगर वोटर पुराना लिस्ट निकालना पड़ेगा तो 2002 में जो पुराना सरकार था वाम मोर्चा का, उसको भी ढूंढ के निकालना पड़ेगा।
আরে 2002 লিস্ট কেন? তারপর এত ভোটার লিস্ট হলো? বলে না, এই প্রধানমন্ত্রীর ডিগ্রিও জালি আছে, এই মুখ্যমন্ত্রীর পিএইচডি ডিগ্রিও জালি আছে, সুতরাং ওদের সময় যে ভোটার লিস্ট আছে ওটাও জালি আছে, ওটা বার করতে হবে, ওই অরিজিনাল লিস্ট বার করতে হবে পুরনো। জোকে পাঠ, মজার কথা না। কেন বললো বলুন তো? ভুয়ো ভোটার আছে, তাকে বার করতে হবে। আরে তোমার যদি একটা কোনো জায়গায় ও পুরানা এক যোগ থাকে, পুরনো যোগ ছিল, একজন গাঁজা খেয়ে গেজারি হচ্ছে তোমার গিয়ে ল্যাম্প পোস্টের নিচে খুঁজছে কিছু, তো সব লোক যুক্ত হয়ে গেছে, তো বুঝতে পারছে না গাঁজা খেয়েছে, কি ব্যাপার কি ব্যাপার, বলে খোঁজো খোঁজো, সবাই খুঁজছে, তো জিজ্ঞেস করছে কি করছিল এখানে, বলে আমার 1 টাকার একটা কয়েন পড়ে গেছে এখানে, তো এখানে তো খুঁজে পাচ্ছি না কোথাও, বলে কি করে পাবে, এখানে তো পড়েনি, ওই গলির ভেতরে পড়েছে, তো এখানে খুঁজছিস কেন, বলে ওখানে তো অন্ধকার, এখানে ল্যাম্প পোস্ট আছে, আলো আছে, এই জন্য এখানে খুঁজছি। আরে জালি ভোটার আছে, মৃত ভোটার আছে, নকল ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, তাদের খোঁজ না। আপনাদের সবাইকে, আমাদের সবাইকে বলছে তোমার বাপ ঠাকুরদার জন্ম বৃত্তান্ত বার করো, বলছে না, কাগজ বার করো, ক্লেম, কাউন্টার ক্লেম, ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক যেমন মোদী নোটবন্দির সময় বলেছিল, আমরা বলেছিলাম কালো টাকা বার করতে হবে, তার জন্য পার্লামেন্ট কমিটি করেছিল দেশ সরকার। আর 2014 মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনাদের হোয়াটসঅ্যাপে আসতো এই মন্ত্রীর, এই নেতার, অমুক নেতার এত কোটি টাকা আছে, জার্মান ব্যাংকে আছে, সুইস ব্যাংকে আছে, বলতো না? এখন আর বলে? তো এই কালো টাকা সব শেষ হয়ে গেছে। মোদী কি বললো? ওটা ভুলে যাও, তোমার কাছে যে 500 টাকার নোট আছে আর 1000 টাকার নোট আছে, ওইটা ব্যাংকে গিয়ে জমা দাও, বলেছিল না? আরে পার্থ চ্যাটার্জির খাটের ভেতর থেকে কালো টাকা বেরোচ্ছে, তৃণমূলে এক একটা এমএলএ, মন্ত্রী, পঞ্চায়েত যাকে যাবে, যার বাড়ি যাবে, সেখান থেকে কালো টাকা বেরোবে। বিদেশে পালিয়ে গেল বিজয় মালিয়া, নীরব মোদী, এরকম কত লোক এদেশের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, সরকার জানতো না? কিন্তু সরকার তাদেরকে না ধরে আপনাকে বললো আপনার খুঁটের মধ্যে যে 500 টাকার নোট আছে, আপনার আলমারিতে যে 1000 টাকার নোট আছে, মেয়ের বিয়ের জন্য, জমি কেনার জন্য, অসুস্থ হলে চিকিৎসা করার জন্য লোকে টাকা জমা রাখে, বলো ওইগুলো সব বার করে জমা করো। তো তামাশা না? কত টাকা কালো বেরোলো? কিচ্ছু বেরোলো না, কিন্তু 100 লোক মারা গেল শুধু ব্যাংকে লাইন লাগিয়ে। তার আগে ব্যাংকে লাইন লাগিয়েছিলেন, মনে আছে? মোদী সরকার আসার পরে বলেছিল ব্যাংকে যাও, जनधन योजना বলেছিল না, बैंक का खाता बनाओ। क्यों बताया था मालूम है? उस समय मैं सांसद था, अरुण जेटली वित्त मंत्री थे, मोदी का जब पहला सरकार बना, अभी कहीं निर्मला सीतारमण जैसा नहीं, अरुण जेटली शिक्षित लोग थे, जरा खबर रखते थे अर्थनीति का, सब लोग जानते हैं, पुराना राजनीतिविद थे, बीजेपी होने से भी अच्छे आदमी थे। तो उनसे मैं पूछा कि वोट के समय आपने कहा था कुछ नहीं तो 10-15 लाख तो यही चलाएगा, मोदी बताया था। तो अमित शाह तो बोला वो जुमला था, ऐसा वोट में बोला जाता है। लेकिन जेटली को जब हम पूछा क्या हुआ तेरा वादा, क्यों नहीं पैसा मिला लोगों को 14-15 लाख, तो बोले सलीम भाई, मोदी जी तो नहीं बोले थे कि आपको नकदी दे देंगे आपके पॉकेट में, बोले थे आपका खाता में आएगा, लेकिन देश का जनता के पास खाता ही नहीं है, इसलिए हम सब महिला को बोला जाके बैंक में लाइन लगाकर खाता बना लो। तो बैंक का खाता बन गया, 8,500 करोड़ रुपया बैंक वाले गरीब जनता से लिए पिछले कई साल में। मोदी के जमाने में क्या बोलते, मिनिमम बैलेंस नहीं है इसलिए काट दो पैसा, होता था ना, आपका मिनिमम बैलेंस अगर खाता में नहीं रहेगा तो पैसा कट जाएगा। तो मोदी सरकार आई आपके खाता में पैसा देने के लिए नहीं, आपके घर में जो खाता था, क्या बोला? हाँ, बोले देने के लिए थोड़े आए हैं, लेने के लिए आए हैं। और हम जो यहाँ आए हैं लाल झंडा लेकर के खतियार मजदूर के समावेश में, हम लेने के लिए आए हैं अपना हक, अपना अधिकार जो छीना जा रहा है। हम मेहनत कश इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, एक बाग नहीं, एक खेत नहीं, सारी दुनिया मांगेंगे। कोई किसी को पैसा नहीं देता,
মমতা বলতি না লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এখন ভোট আসলে মোদি বলবে কৃষক সম্মান পেंशन দিচ্ছি, কত দিচ্ছে। अरे ये नेता लोग अगर देते तो एक के बाद एक चुनाव होता, नेता मंत्री बनते, उसके बाद तो फकीर हो जाते, तो उसका बिस्तर के नीचे से रुपया कहां से मिल रहा है, बांधवी पैर থেকে টাকা কোত্থেকে বেরোচ্ছে। अरे पैसा कहां से आता है जब हमारे किसान खून पसीना करके मेहनत करके, हमारे खेत के मजदूर जब पूरा अपना खून पसीना इकट्ठा करके फसल उगाते हैं, वो फसल का जब बाजार में बेचकर कीमत मिलता है, तो अक्सर कीमत मिलता नहीं है ठीक से, तब उसके पास पैसा आता है। হাসিয়া से এই যে কাস্তে, এই কাস্তে দিয়ে মাঠ থেকে ফসল কেটে যখন হাটে বাজারে আসে, मंडीते আসে, তখন কৃষকের কাছে খেতমজুরের কাছে পকেটে পয়সা আসে। हम जब मजदूर हथौड़ा लेकर के सड़क के किनारे पत्थर तोड़े, खदान से कोयला निकाले या पत्थर निकाले, एक साइकिल रिक्शा, एक टायर, एक रिक्शा एक साइकिल का अगर पंक्चर हो जाता है, चक्का बनाना पड़ता है तो हथौड़ा पीटना पड़ता है। एक टावर के ऊपर, लैंप पोस्ट के ऊपर चढ़ करके, बिल्डिंग के ऊपर चढ़ करके मेहनत करके बनाना पड़ता है, तब मजदूरी मिलता है, तब पैसा आता है ना। हम जब नौजवान सभा करते थे, एक नारा सिखाते थे लोगों को, नौजवानों को, पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। किसान मजदूर मेहनत के लोग, खेटे खावा लोग, जो खेटे खाए तार मजूरी पाए तबे तार काছে টাকা আসে। অভিষেক ব্যানার্জি কি মজদুরি করে, কত খাটে, এত টাকা কোত্থেকে আসে? मोदी अमित शाह कत खाटे, कत टाका आसे, तो वो बोलते हम तुमको पैसा देते हैं। वो देते नहीं है, वो लेते हैं। अपनी जा जिनिस केनेन, से हिंदू हो, मुसलमान हो, बांगाली हो, अबांगाली हो, जीएसटी दीते हैं, ताई तो आईजीएसटी इंडिया गवर्नमेंट के दीते हैं, एसजीएसटी स्टेट गवर्नमेंट के दीते हैं। তাহলে আপনি একটা বাচ্চার জন্য একটা জিনিস, সামান্য জিনিসও কেনেন, তাহলে আপনাকে মোদি এবং মমতাকে টাকা দিতে হয়। সেটা বলে রেডিওতে, এফএম টিভিতে, খবরের কাগজে, বিজ্ঞাপনে, হোর্ডিং এ বলে আমি এই দিচ্ছি ওই দিচ্ছি। কি দিয়েছে? আমাদের এই রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, এক সময় স্বল্প সঞ্চয় আমরা প্রথম ছিলাম। ওই যে কিষাণ বিকাশ পত্র, ইন্দিরা বিকাশ পত্র, টাকা দ্বিগুণ জায়গা ছিল না, এই নিয়ে তো ঝামেলা হতো কেন্দ্র সরকারের সঙ্গে। ওটা ঋণ, কত সুদ, আস্তে আস্তে ওটা সুদ কমালো। তারপরে চিট ফান্ড এলো, মনে আছে? সব ভুলে দিয়েছে। ওই যে সব সুদীপ্ত, দেবযানী, মনে আছে? সবার কাছ থেকে টাকা নিল, লুট করলো। তৃণমূলের নেতারা ফুলে ফেপে সব বড় লোক হয়ে গেল, জমি জমা, গাড়ি বাড়ি, হোটেল বানিয়ে নিল, গরিব মানুষের টাকা লুট করলো, নিল। তার মানে গ্রামে টাকা ছিল। তারপরে সেলফ হেল্প গ্রুপ তৈরি করলাম মেয়েদের আমরা, স্বনির্ভর গোষ্ঠী, যাতে তারা কিছু টাকা জমাতে পারে গোটা দেশে এবং আমাদের রাজ্যে। আর এখন মোদী মমতার জমানা, এখন গ্রামের মেয়েরা, গ্রামের মহিলারা, গ্রামের পুরুষরা টাকা জমাচ্ছে না, এখন মাইক্রো ফাইন্যান্স বলছে না, সেটা কি করে? তারা টাকা ধার দেয়। তাহলে এই বাংলায় বাম আমলে যে গ্রাম বাংলা, যে মহিলারা টাকা জমা করত, আজকে সেই মহিলারা টাকা ধার নিচ্ছে। তাহলে মোদী মমতা যদি টাকা দিত, যদি রোজগার হতো, যদি 100 দিনের কাজ 200 দিন হতো, যদি মজুরি বাড়তো, যদি কাজ হতো, ফসলের দাম হতো, যদি কলকারখানা হতো, বাজার ব্যবসা বাণিজ্য যদি বাড়তো। এই যে অমিয় পাত্র বললেন 2021-এ সবাই বলল সিপিএম বামফ্রন্ট শূন্য হয়ে গেছে। আচ্ছা, শুধু কি 2021-এ বিধানসভায় বামফ্রন্ট শূন্য হলো? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আমরাই তৈরি করেছিলাম, যখন মনমোহন সিং এর সরকারকে আমরা সমর্থন করেছিলাম। আমরা বলেছিলাম সবার কাজ দিতে হবে, কাজের অধিকার।
মনমোহন সিং বললো, কংগ্রেস বললো সবাইকে তো দেওয়া যাবে না, ঠিক আছে শহরে করব না গ্রামে করব, 365 दिन দিতে পারবো না, অন্তত 100 दिन দেবো। हमने कहा चलो भाग का भूत का लगोटी सही, সমর্থন যখন করছি অন্তত 100 दिन হোক, পরে 200 হবে, তারপর 300 হবে। আর মোদী মমতা এসে সেই 100 দিনের কাজ তুলে দিল। তাহলে বিধানসভায় শুধু বামেরা শূন্য হলো না, 100 দিনের কাজ শূন্য হয়ে গেল। 100 দিনের কাজে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসতো সেই টাকা শূন্য হয়ে গেল। তাহলে ওইখানে টাকা আনতে হলে কাজের গ্যারান্টি তৈরি করতে হবে, আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, যাতে ওদের কাছ থেকে লড়কে ভিড়কে কেড়ে কামড়ে আমরা যাতে টাকা আদায় করতে পারি, নিজের হক আদায় করতে পারি। আর সেজন্য এই সংগঠনকে মজবুত করতে হবে। একা বাঁচতে পারবো না। সে একজন মহিলা হোক, একজন কৃষক হোক, একজন মধ্যবিত্ত কর্মচারী হোক, একজন দোকানদার হোক, একজন শিক্ষক হোক, একজন ছাত্র হোক, একজন বেকার যুব হোক, যেই হোক না কেন, লুটে খাওয়ার রাজত্ব তৈরি হয়েছে। সমস্ত আইন কানুন নিয়ম, পুলিশ প্রশাসন সরকার সবটাই লুটে খাওয়াতে পাহারা দিচ্ছে। আর খেটে খাওয়া মানুষকে বলছে হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি, পূর্ব বাংলা পশ্চিম বাংলা, বিহারি বাঙালি ভাগ করছে। যারা লুট করছে তারা কিন্তু এক জায়গায়, আর যারা খেটে খায়, যার অধিকার কেনা হচ্ছে, যার জমি নেওয়া হচ্ছে, শুনলেন আপনারা, পোস্ট অফিস, ব্যাংক, ইন্স্যুরেন্স, আমাদের এয়ারপোর্ট, আমাদের রেল, আমাদের এয়ারলাইন্স, আমাদের বন্দর, আমাদের জমি, আমাদের কৃষি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের মজুরি, আমাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। দেখলেন না আরাবলী পাহাড়, হ্যাঁ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি পাহারা দিচ্ছে। যেমন হিমালয় আছে সেরকম আরাবলী। আজকে কোর্টকে পর্যন্ত, সুপ্রিম কোর্টকে তো ব্যবহার করা হয়েছে লুটের রাজত্ব কায়েম করার জন্য। কি বলছে কোর্ট, সুপ্রিম কোর্ট? 100 মিটার উঁচু, তাও সমুদ্র পৃষ্ঠ থেকে না, ওইখান থেকে সব জায়গায় যেখানে বেড়াতে যান, হিমালয়ে যান, লাদাখে যান, দার্জিলিং এ যান, পাহাড় মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে। আর সুপ্রিম কোর্ট বলছে সমুদ্র পৃষ্ঠ না, জমি, সেখানকার জমি থেকে 100 মিটার উঁচু যদি কিছু থাকে ওটা পাহাড় থাকবে। তার মানে কি? ভূত, লুটনে কা ভূত। কয়লা খাদান, পাথর, জমি, চরের জমি হোক, জঙ্গলের জমি হোক, গাছপালা, নদী, ঝর্ণা, পুকুর, সব লুট করতে হবে। এই লুটের রাজত্ব কায়েম করতে হলে ভোটের অধিকার লুট করে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন এই কাকসার মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেস, পুলিশ, নির্বাচন কমিশন এক কাট্টায় ভোট লুট করেছিল না? কি লুট করেছিল ভোট? তাহলে লুট কি শেষ কথা বলবে? লুটে খাওয়া মানুষ কি শেষ কথা বলবে? না, খেটে খাওয়া মানুষ শেষ কথা বলবে। আজকে সেটাই লড়াই, মেহনত মানুষের, মেহনতি মানুষের, এটা হচ্ছে লড়াই। আমরা যদি আলাদা হয়ে যাই, হিন্দু মুসলমানের নামে, মন্দির মসজিদের নামে, গুরুদ্বারার নামে, গির্জার নামে, এই যে প্রতিদিন হচ্ছে না দেখছেন, বড়দিন খ্রিস্টানদের, কটা খ্রিস্টান আছে আপনি দেখুন। মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, আসামে কিরকম ভাবে চার্চের সামনে গিয়ে বেরেল্লাপানা করেছে। কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চারা সাজিয়েছে সান্তা ক্লজ, তাকে ভাঙচুর করেছে। বড় বড় মল, ব্যবসায়ী মল, সেখানে সাজিয়েছে বড়দিনের আলো টালো লাগিয়ে, সেটাকে ভাঙচুর করেছে। এটা গণতন্ত্র? তাহলে লুট হলে শুধু ভোট লুট হয় না, শুধু ভোটাধিকার লুট হয় না, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার কাজের অধিকার, আপনার কথা বলার অধিকার, আপনার নিজের পদ্ধতিতে উপাসনা করার অধিকার, এই সব লুট হয়। আর এই লুটের বিরুদ্ধে লড়তে হবে, তাহলে মানুষকে এক কাট্টা হতে হবে। আমরা এই জন্য বলি সবাইকে এক হতে হবে। এটা কোনো মুসলমান দরদ না, এটা কোনো খ্রিস্টান দরদ না। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা বলতে হয়। যদি কোনো মহিলার সম্মান লুট হয় প্রতিদিন যা হচ্ছে, উন্নত দেখলেন কি বলবে? আরে ও তো দলিত হ্যায়, উঁচু জাতের লোকের অধিকার আছে তাকে বলাৎকার করা।
আদিবাসী মেয়ের ওপর হোক, আসিফা মুসলমানের উপরে হোক, তাহলে ধর্মের নামে হবে। ধর্মের নামে রাজনীতি করতে আমরা এই জন্য বারণ করি। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, চুরি জোচ্চুরি, ওটা ধর্মের নামে ঠিক হয় না। আপনাকে দেখতে হবে তো, যদি একটা মেয়ের ইজ্জত লুট করে, তাহলে আপনি ওটা হিন্দু মুসলমান দেখবেন, বাঙালি বিহারি দেখবেন না? আপনাকে বলতে হবে একটা মেয়ের সঙ্গে, যেমন অভয়া কাণ্ডে দেখেছিলেন একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট, তাকে তার ডিউটির মধ্যে তাকে বলাৎকার করা হলো, খুন করা হলো, তাহলে সবাই মিলে নামলো জাস্টিস ফর আর্টিকল। আমরা কি বলবো হিন্দুর জন্য, মুসলমানের জন্য? কারা বলবে? যারা বলাৎকার করে, যারা চুরি করে, যারা লুট করে, যারা দুর্নীতি করে, যারা দেশটাকে লুট করছে, রাজ্যটাকে লুট করছে, তারা চাইবে মানুষকে ভাগ করতে। আমরা যখন বলি ধর্মের সঙ্গে রাজনীতি মেলাবেন না, এটা ধর্মের বিরোধ না। মজহব নেই সিখাতা আপস মে बैर रखना। আমরা বলি मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को। ये इंसानियत का बात है, মানবতার কথা। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। আমরা স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি, 13 লড়াই লড়া হয়েছে। এই জেলায় হরে কৃষ্ণ কুমারের মতো নেতার নেতৃত্বে গোটা দেশে বার্তা গিয়েছে, কৃষকরা নিজের জমির জন্য লড়াই করেছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, সেচের জন্য, জলের জন্য, ফসলের জন্য। কি বলেছিলাম আমরা? লাঙল যার জমি তার। আমরা তো বলিনি হিন্দুর জমি মুসলমানের জমি। যে কাজ করে, আজকে যখন জলাশয় বুঝিয়ে দিচ্ছে, যার জাল আছে, অথচ জলে তার অধিকার নেই, বড় বড় প্রমোটাররা পুকুর, দিঘি, নদী সব বুঝিয়ে দিচ্ছে, তাহলে আমাকে বলতে হবে না জাল যার জল তার? তাহলে আমরা বলি এই সব মানুষের অধিকার, আর এটা লড়তে হলে সবাইকে এক জায়গায় করতে হয়। নাহলে বাংলাদেশ দেখুন, ধর্মের নামে ধর্মীয় উন্মাদ শক্তি যখন ক্ষমতা নেয়, গণতন্ত্র শেষ হয়, ধর্মনিরপেক্ষতা শেষ হয়। আমরা কি চেয়েছিলাম ৭১ মুক্তিযুদ্ধ থেকে? যে বাংলাদেশ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র। আর মৌলবাদীরা কি চেয়েছে? ধর্মীয় রাষ্ট্র। আর ধর্মীয় রাষ্ট্রে কি হয়? শুধু কমিউনিস্ট না, শুধু সমাজতন্ত্রী না, শুধু মহিলারা না, শুধু আওয়ামী লীগ না, তাহলে সাংস্কৃতিক সংগঠন, উদীচী, ছায়ানট, রবীন্দ্র চিন্তা ভাবনা দিয়ে যারা প্রচার করছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। খবরের কাগজ, সংবাদপত্রের অফিস, মন্দির, মাজার, বাউল, সংখ্যালঘু মানুষ কেন হচ্ছে? এমনকি তাদের মধ্যে যারা জুলাইয়ে নেমেছিল একসঙ্গে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য, তাদের মধ্যে একে অপরে খুন হচ্ছে। তাহলে খুনোখুনি বেড়ে গেল। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না। তাহলে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশালে কি হয় আমরা বাংলাদেশ দেখছি। আর এখানে বিজেপি শুনলাম কালকে মিছিল করেছিল, ওরা নানান নামে করে, কখনো হিন্দু সংগতির নামে, কখনো বিশ্ব হিন্দু পরিষদের নামে, কখনো বজরং দলের নামে, কখনো হনুমান সেনার নামে, কখনো দুর্গা বাহিনীর নামে, অনেক ছাড়াপোনা আছে। আসল কথা কি, বাংলাদেশে যেরকম ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে, এখানেও সেরকম ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে। ওখানে যেমন হিন্দু মুসলমানের নামে হানাহানি হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এখানে সেরকম সংখ্যালঘুদের অত্যাচার করতে হবে। গুজরাটে যখন মোদী প্রধানমন্ত্রী হয়নি, মুখ্যমন্ত্রী গুজরাটে ভোটের আগে পাকিস্তান দেখাতো। মিয়া মুশাররফ পাকিস্তান এই আরএসএস এর লোকদেরকে টনিক আর ট্যাবলেট খাইয়েছিল, একবার মোদি আয়েগা তো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, একেবারে পাক অকুপাইড কাশ্মীর দখল করে নেবো, পাকিস্তানকে শিক্ষা দেখিয়ে দেবো, ইসলামাবাদে ঝান্ডা গেড়ে দেবো, বলেনি? এখন পশ্চিমবঙ্গে ভোট, এখানে পাকিস্তান বললে চলবে না, তাহলে এখানে কি বলতে হবে? বাংলাদেশ বলতে হবে। বুঝতে পারছেন রাজনীতি কি? আমাদের এখানে যখন উড়িষ্যায় উদ্বাস্তু মানুষ বাংলা বলে বলে বিজেপি সরকার, আগে তো হতো না উড়িষ্যায় কখনো, উড়িষ্যার মানুষ এখানে আসতেন, এখানকার মানুষ ওখানে যেতেন,
তাহলে এখন কেন তাদের উপর আক্রমণ হচ্ছে? প্রথমে শুরু হলো মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক বলে, কেউ কেউ মনে করে ওটা মুসলমান। এখন তো যে উদ্বাস্তু গিয়েছে তার উপর হামলা হচ্ছে। আসামে দাঁড়িয়ে দুই ভাই হিন্দু বাঙালি, আমরা কখনো বলি না এসব কথা, কিন্তু বলতে হচ্ছে কারণ চোখে আঙুল দিয়ে দেখে দিতে হয়। কার্বি আংলামে তাদেরকে মেরে ফেললো, খুন করলো। কোথায় বিজেপি তো কোনো প্রচার করছে না, বলে বাংলাদেশে হয়েছে আপনারা কেন বলছেন না, আর ভারতের মধ্যে হচ্ছে তুমি কেন বলবে না? শেখ আপনা আপনা দেখ। বাংলাদেশে যারা কমিউনিস্ট, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বামপন্থী, সমাজতন্ত্রী, প্রগতিশীল মানুষ, তারা ওখানে উন্মত্ত যে মৌলবাদী শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এটাই তো শিক্ষা আমাদের। ওরা ছায়া নোটে উদীচিতে আগুন লাগিয়েছে, আর তারপরের দিনে ওখানে দাঁড়িয়ে লোকে গণসঙ্গীত গাইছে, রবীন্দ্রসঙ্গীত গাইছে, বাউল গাইছে। তাহলে আমাদের রাজ্য এখানে, আমাদের দেশেও যেখানে আক্রমণ হবে, লাল ঝান্ডা সেখানে প্রতিবাদ করবে। এটাই হচ্ছে লাল ঝান্ডার ধর্ম। পৃথিবীর যেখানে হোক, এটাই মানবতার কথা। সেখানে ধর্ম দেখে না, ভাষা দেখে না, এলাকা দেখে না। আমরা চোরকে চোর বলতে পারি, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলি, ডাকাতকে ডাকাত বলি, লুটেরাকে লুটেরা বলি। আমরা তার বিচার হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি করে দেখি না। আর উল্টো কি হয়েছিল? বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, এখানে যখন यहाँ का लोग कारखाना बने, लोगों का काम मिले, এখানে যখন আমাদের মহিলাদের এম্পাওয়ারমেন্ট হোক, সশক্তিকরণ হোক, পঞ্চায়েতি ব্যবস্থা, পূর্বাবস্থা গড়ে তোলা হলো, স্কুল, কলেজ, হাসপাতাল গড়ে উঠলো, তখন এরা সবাই এক কাঠটায় বলেছিল, মনে আছে, লাল হাটাও দেশ বাঁচাও। কারা বলেছিল? এই তৃণমূলের সঙ্গে বিজেপিও গিয়েছিল, কংগ্রেসও গিয়েছিল, নকশালরাও গিয়েছিল, মাওবাদীরা গিয়েছিল, এসইউসিও গিয়েছিল, মুসলিম লীগও গিয়েছিল, আরএসএসও গিয়েছিল, জামায়াতুল উলামা হিন্দও গিয়েছিল। যখন লাল ঝান্ডাকে হটাবার কথা বলেছিল তখন কিন্তু সব এক কাট্টা হয়েছিল। মুসলিম লীগ, জামাত, জমিয়ত, আরএসএস, কংগ্রেস, মাওবাদী, তৃণমূল সব মিলে কি বলেছিল? লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আরো মজবুত করতে হবে। আর লাল ঝান্ডাকে মজবুত করা মানে গ্রামে গ্রামে, ক্ষেত মজুর, মাঠে ঘাটে, শ্রমিক, সে খাদানে হোক, সে কারখানায় হোক, সে রাস্তার পাশে হোক, সে ইট ভাটায় হোক, সে গ্রামে হোক, শহরে হোক, বেকার ছেলে মেয়ে, ছাত্র, মহিলা, মধ্যবিত্ত কর্মচারী, ছোট দোকানদার, ব্যবসায়ী, আজকে কেউ খুশি নয়। তাদের সবাইকে আমাদের এক কাট্টা করতে হবে। সেটাই শক্তি হবে লাল ঝান্ডা। ওরা জাত পাত ধর্মরণের নামে ভাগ করবে, আর আমরা লাল ঝান্ডা মানুষকে এক করব। এই পশ্চিমবঙ্গ যদি না বাঁচে, দেশ বাঁচবে না। দেশকে সবসময় পশ্চিমবঙ্গ রাস্তা দেখিয়েছে, আর আজকে পশ্চিমবঙ্গ নিজেই রাস্তা হাতড়াচ্ছে। আগে যখন আমরা অন্য রাজ্যে যেতাম, লোকে বলতো বিবেকানন্দ, নেতাজি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথের জায়গা থেকে, জ্যোতি বসুর জায়গা থেকে আপনারা এসছেন। এই যে বিক্রম আছে, ভেঙ্কটেশ আছে, যে রাজ্যে আমরা যেতাম এটা সম্মান পেতাম। আর এখন গোটা দেশে গিয়ে কি অবস্থা হয়েছে, বলে ও আপনি মমতার রাজ্য থেকে এসছেন, তাই না? হ্যাঁ, শুধু মমতা বলে না, বলে চট্টি কে আসে আয়। হ্যাঁ, তাহলে আমাদের মর্যাদা চলে গেল। আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল যে পঠন পাঠন হতো সব চৌপাট হয়ে গেল। তাহলে গোটা বিশ্বের সামনে বাংলার মানুষ হিসেবে আমরা যে মাথা উঁচু করে দাঁড়াতাম, সেই মাথা নিচু হয়ে গেল। এই আমার দিদিরা বুঝবে, ঠান্ডায় শীতকালে কি হয় না, পায়ে সব চামড়া মরে যায় না, কি হয়, শুকিয়ে যায় না, কি করতে হয়? কারণ ঝামা পাথর থাকে, ওটা দিয়ে ঘষতে হয়, তো ওইটা দিয়ে সব ঘষে ঝামা। তো মমতা 11 সালে সরকারের ক্ষমতা পায়নি, হাতে একটা বড় ঝামা পাথর পেয়েছিল। বাঙালিদের না একটা নাক উঁচু ছিল। হ্যাঁ, মানে আমরা তো রবীন্দ্রনাথের উত্তরসূরি, নজরুলের, নবজাগরণের প্রিয় জিও। তো মমতা কি করেছে, ওই নাকটাতে ঝামা দিয়ে ঘষতে আরম্ভ করেছে। ঘষে ঘষে এই 14 বছরে পুরো লেভেল করে দিয়েছে। আর বাঙালি নাক উঁচু করে কাউকে কিছু বলতে পারে না। আগে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যায়, আসামে গেলে বলতো, আরে হাম বাঙালি হ্যাঁ। আর এখন তার ঘর জ্বালাচ্ছে, বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা গাইলে আসামের মুখ্যমন্ত্রী বলছে তুমি দেশদ্রোহী।
আগে নজরুল সম্পর্কে বলতো, এখন রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে। তাহলে আমরা কিভাবে লড়বো এটার জন্য? নিজের ঘর থেকে লড়াই শুরু করতে হয়। দেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই বাংলাকে বাঁচাতে হবে। আর এই বাংলাকে বাঁচানো মানে বাংলার মানুষের ঐক্যকে বাঁচাতে হবে, সম্প্রীতিকে বাঁচাতে হবে, তার শিক্ষাকে, তার স্বাস্থ্যকে, তার ক্ষেতকে, তার ফসলকে, তার মজুরিকে, তার 100 দিনের কাজকে, তার আবাস যোজনার কর্মসূচিকে, মেয়েদের মান মর্যাদা ইজ্জতকে, আমাদের শিশুদের অধিকারকে। আর সে কাজ আমরা করব সম্মেলনের 3 দিন। এই সারা ভারত ক্ষেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী সংগঠনের যারা প্রতিনিধিরা এসেছেন তারা আলোচনা করবেন। আপনারা সবাই সাহায্য করেছেন, আরেকবার ধন্যবাদ জানাবো। কিন্তু এখানে এটা শেষ নয়, 3 দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত করে আমাদের গ্রাম অন্তরে ছড়িয়ে যেতে হবে, সব মানুষের কাছে যেতে হবে। যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী তাদেরকে দুহাতে আগলে আমাদের পাশে পেতে হবে, বুক জড়ায় কাছে টেনে নিতে হবে। আমাদের যারা পুরনো সমর্থক দরদি আগে ছিলেন, এখন একটু ভয়ে হোক, ভ্রান্তিতে হোক, আমাদের আহম্মকপনায় হোক বা অহমিকায় হোক, ভুল ত্রুটিতে হোক, যারা একটু দূরে সরে গিয়েছেন, নড়ে গিয়েছেন, চলে গিয়েছেন, তাদেরকেও আমাদের ডাক পাড়তে হবে। আর সবাইকে নিয়ে আমাদের বলতে হবে, হে সামাল্য ধান হে, কাছ থেকে দাও শান হে। আর যদি কাছ থেকে একটু মরচে পড়ে দিকে থাকে, মনে করছে ভোতা হয়ে গেছে, তাহলে এই সম্মেলন আসলে ওই কাস্তেটাকে আমরা একটু শান দিয়ে দিচ্ছি। ঘরে ঘরে যে কাস্তে আছে তাকে শান দিতে হবে, লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। লাল ঝান্ডাকে মজবুত করা মানে ঝান্ডার পেছনে যে ডান্ডা আছে ওটাকে একটু মোটা করতে হবে, ঠিক তো? আর কোন নেতা নেত্রী, পঞ্চায়েত, পুরসভা, এমএলএ কোন নেতার পায়ে তেল লাগিয়ে না, নিজের মর্যাদা, নিজের ইজ্জত, নিজের সম্মানকে সামলাতে হয়, তাহলে ওই ডান্ডাতে একটু তেল লাগিয়ে রাখবেন। তাহলে দেখবেন ওই পুলিশ হোক, গুন্ডা হোক, মস্তান হোক, আমাদের মাথা উঁচু করে বুক চিতিয়ে সেটাতে লড়তে হবে। কি হবে লড়াই? পেছনে যে আছে হবে লড়াই।